সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পরিচালিত আজকে আমাদের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা প্রতিনিয়তই তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ক্লাস কার্যক্রম পরিচালিত করছি। আশা করছি তোমরা সবগুলো ক্লাস নিয়মিত দেখছো এবং বাসায় পড়াশোনা করছো। যাই হোক, আজকের বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, অর্থাৎ নরসিংদী সরকারি কলেজ এর বাণিজ্য অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের এই ক্লাস পরিচালিত। ইতিমধ্যে আমরা এই বিষয়টার উপরে আরো অনেক ক্লাস নিয়েছি, তোমরা অলরেডি ক্লাসগুলো দেখেছো। তো আমার বিগত যে ক্লাসটি ছিল এটা এই সাবজেক্টের উপরে প্রথম পত্রের, সেখানে আমরা যে টপিকটি পড়াচ্ছিলাম সেটার নাম ছিল প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা, আমরা উৎপাদনশীলতা কি, উৎপাদনশীলতার গুরুত্ব কি, উৎপাদনশীলতাটাকে আমরা কিভাবে উৎপাদনশীলতা নির্ণয় করতে হয় সেগুলো আমরা অলরেডি ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম। আমি গত ক্লাসের শেষের দিকে বলেছিলাম যে আগামী ক্লাসে আমি উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহগুলো নিয়ে পরে ক্লাস আলোচনা করব। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমার এই ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে উৎপাদনশীলতা নির্ণয় বা নির্ধারণে যে সমস্ত বিষয়সমূহ, যে সমস্ত উপাদানসমূহ প্রভাব বিস্তার করে সেগুলোকে নিয়ে আজকে আমি এখানে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। ওকে, তো যে সমস্ত বিষয়গুলা আমাদের উৎপাদনশীলতার উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে, ওই বিষয়গুলোকে আমরা সাধারণত কয়েকটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, কয়েকটা সেক্টরে আমরা ভাগ করতে পারি। সেগুলোকে আমি একটু প্রধান এগুলো একটু আলোচনা করি এইভাবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কর্ম সংক্রান্ত। হ্যাঁ, কর্ম সংক্রান্ত বিষয়। দুই নম্বর হচ্ছে সম্পদ সম্পর্কিত। সম্পদ সংক্রান্ত বা সম্পদ সম্পর্কিত। তিন নম্বর যেটা হচ্ছে পরিবেশ। হ্যাঁ, যে পরিবেশগত বিষয়। ওকে, আমরা যে আলোচনা করছিলাম যে উৎপাদনের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। তো আমরা জানি যে প্রভাব বিস্তারকারী জিনিসগুলা কি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে প্রভাব বিস্তার করে না,
বা শুধুমাত্র একটা উপাদানের এই প্রভাব বিস্তার করে না, এটার জন্য অনেকগুলো উপাদানের সমষ্টি এখানে প্রভাবিত করতে পারে। তো সেগুলোর মধ্যে প্রথম যেগুলো হচ্ছে কর্ম সংক্রান্ত বিষয়। হ্যাঁ, কর্ম সংক্রান্ত বিষয়ের মধ্যে যে বিষয়গুলো আছে আমি একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে কি কর্মীদের দক্ষতা। কর্মীদের দক্ষতা, আচ্ছা লিখে নিই সবগুলো পয়েন্ট, পরে আলোচনা করছি। তারপর হচ্ছে ব্যবস্থাপকীয় উপাদান। লিখতে হবে ব্যবস্থাপকীয় উপাদান। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। এবং 4 নম্বর আছে হচ্ছে উৎপাদন স্তর। ওকে, আমরা আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি করব। প্রথমে এই কর্ম সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করছি, তারপর সম্পদ সংক্রান্ত, তারপর আলোচনা করব পরিবেশগত বিষয়গুলো নিয়ে। আচ্ছা, প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কি কর্মীদের দক্ষতা। ওকে, ওয়েল আমরা জানি যে উৎপাদন ব্যবস্থাপনার সাথে অনেক কিছু জড়িত। হ্যাঁ, আমাদের উৎপাদনের প্রধান 3টা উপাদান হচ্ছে কি, প্রথমে হচ্ছে ভূমি, তারপর হচ্ছে কি অর্থ, তারপরে কাঁচামাল। এছাড়াও আমরা যে বিষয়গুলো আলোচনা করি যে ধরে নিলাম একটা প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ আছে, আধুনিক যন্ত্রপাতি রয়েছে, উন্নত কাঁচামালের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও উৎপাদন সংক্রান্ত যা যা কিছু লাগে সবকিছুই উন্নত মানের করা হয়েছে, কিন্তু এই উৎপাদন কার্যটা পরিচালনা করার জন্য কি প্রয়োজন? লোকবল প্রয়োজন, অর্থাৎ মানব সম্পদের প্রয়োজন, কর্মী প্রয়োজন। তো সবকিছুই সঠিক এবং সুন্দর থাকা সত্ত্বেও শুধুমাত্র অভিজ্ঞ এবং কর্মদক্ষ জনবলের অভাবে একটা উৎপাদন কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হতে পারে। কারণ হচ্ছে কি, উন্নত মানের কাঁচামাল থাকলেই শুধুমাত্র উন্নত মানের পণ্য উৎপাদন করা সম্ভব হবে না, যদি না দক্ষতার সাথে ওই কাঁচামালটাকে মেশিনের সাহায্যে, মেশিনে ব্যবহার করার মাধ্যমে, প্রসেসিং করার মাধ্যমে সঠিক পণ্যটা উৎপাদন করা যায়। এই জন্যই একটা প্রতিষ্ঠানের যে অর্থ যেরকম প্রয়োজন, প্রতিষ্ঠানের পরিবেশ, প্রতিষ্ঠানের আয়তন, প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, লেআউট, কাঁচামাল, অর্থ সবকিছু যেরকম প্রয়োজন, ঠিক তেমনি দক্ষ কর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শুধুমাত্র কর্মীদের দক্ষতার অভাবে উৎপাদনশীলতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এই জন্য ভালো ভালো কোম্পানি বা একটা উৎপাদনশীল কোম্পানি, যে সমস্ত কোম্পানি উৎপাদন সাথে জড়িত, তাদের প্রধান লক্ষ্য হবে যে দক্ষ জনবল নিয়োগ করা, অর্থাৎ দক্ষ শ্রমিক নিয়োগ করা, যাতে উৎপাদন কার্যক্রম সঠিক এবং সুচারুভাবে সম্পন্ন করা যেতে পারে। ওকে, পরে আসুন ব্যবস্থাপকীয় উপাদান। ব্যবস্থাপকীয় উপাদান বলা হচ্ছে যে বৃহদায়তন উৎপাদন এবং অত্যাধিক প্রতিযোগিতাশীল মার্কেটে, বর্তমান মার্কেটটা হচ্ছে কি প্রতিযোগিতাপূর্ণ। এখানে বিন্দু মাত্র ভুল যদি কেউ করে, তাহলে অন্য কোন একটা কোম্পানি সেখানে কি নেবে, সুযোগ নিয়ে নেবে। আর যে কোনো ধরনের ভুল করা মানে হচ্ছে কি উৎপাদনশীলতার মানে কমে যাওয়া। উৎপাদনশীলতা কমে যাওয়া মানে হচ্ছে পণ্যর একক প্রতি ব্যয় বেড়ে যাওয়া। আর যদি একক প্রতি ব্যয় বেড়ে যায়,
তাহলে এই প্রতিযোগিতাশীল বাজারে পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এই কারণে যে ব্যবস্থাপকীয় যে উপাদানগুলো আছে, ব্যবস্থাপনার যে কৌশল, হ্যাঁ, আধুনিক ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল কি করতে হবে, উৎপাদনশীলতার মধ্যে ব্যবহার করতে হবে, যা কিনা উৎপাদনশীলতাকে বৃদ্ধি করতে পারে। যে কোনো ভাবে ব্যবস্থাপনা, যারা ব্যবস্থাপক, যারা কর্মীদেরকে চালনা করে, মেশিন চালনা করেন, কিংবা যে যারা লেআউট সাজান, কোন কাজটা কখন করতে হবে, কিভাবে করতে হবে, কাকে দিয়ে কখন কিভাবে কার মাধ্যমে কতটুকু করাইলে, হ্যাঁ, কোন কাজটা কখন কিভাবে কার মাধ্যমে, হ্যাঁ, কতটুকু করলে উৎপাদন কার্যক্রম সর্বনিম্ন ব্যয়ে সম্পন্ন করা যাবে এবং সর্বনিম্ন কাঁচামাল ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা যাবে, সেই কৌশলটা ব্যবস্থাপকের মাথা থেকে আসতে হবে এবং ব্যবস্থাপকের বিভিন্ন কৌশল এখানে কি করতে হবে, প্রয়োগ করতে হবে। তাহলেই কি করা যাবে যে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হবে। এই জন্য যে ব্যবস্থাপকীয় উপাদানগুলা, ব্যবস্থাপনার গুণাবলীগুলা কি করে যে উৎপাদনশীলতার নির্ধারণে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে। তারপরে আসো উৎপাদন প্রক্রিয়া। যে উৎপাদন প্রক্রিয়া, আমরা জানি যে উৎপাদনটা যখন করবো একটা কাঁচামাল থেকে একটা ফিনিশ গুডস অর্থাৎ তৈরি পণ্য আমরা কি পাওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়াটা আমাদের উৎপাদন করতে হয়, সেটা কোন প্রক্রিয়ায় আমরা করব। কারণ একাধিক প্রক্রিয়ায় এক একটা কোম্পানি এক একটা প্রক্রিয়া অনুসরণ করতে পারে। আমাদের ক্ষেত্রে দেখতে হবে কোনটা আমাদের জন্য সবচেয়ে বেশি লাভজনক। এই ক্ষেত্রে যে প্রতিনিয়ত আমরা জানি যে দিন দিন টেকনোলজি ব্যবহার হচ্ছে, সবকিছুর আধুনিকায়ন হচ্ছে। তো আমরা জানি, ধরো সরিষার তেলের কথাই বলি, যে আগে কি করতো, সরিষার তেল উৎপাদন করা হয়তো কিভাবে, যে ঘানি ভাঙা সরিষার তেল যেটাকে বলি, গ্রাম অঞ্চলে গরুর কাঁধে জল বেঁধে, তারপর একটা বাঁশের তৈরি গাদা বলা হয় এটাকে, এটার মধ্যে সরিষা ঢালা হইতো, তারপরে একটা লম্বা কাঠের দেওয়া হইতো, এটার সাথে বেঁধে দেওয়া হতো, যার মাধ্যমে আবার ওটাকে বেঁধে দেওয়া হতো ওই গরুর কাঁধের সাথে। গরুটা আস্তে আস্তে চারপাশে ঘুরতো, আর ওটার মধ্যে ঘূর্ণির মাধ্যমে ওই সরিষাটা কি হতো, ঘানির মাধ্যমে রস অর্থাৎ তেলটাকে বেরিয়ে আসতো। একটা চিন্তা করে দেখো, মানে এটা মানুষের অনেক সময় গরু না পেলে মানুষ নিজেরা ওইটা কি করতো, ওইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তেল বের করে নিয়ে আসতো সরিষা থেকে। তো উৎপাদনশীলতা দেখো কি বলা হয়, যে একটা মানুষ কিংবা একটা গরু কিংবা গরুর মাধ্যমে বা মানুষের মাধ্যমে যেভাবে বলা হয়, একদিনে কয় লিটার কয় কেজি সরিষা তেল উৎপাদন করা সম্ভব, 5 কেজি 10 কেজি, হ্যাঁ। কিন্তু বর্তমানে কিন্তু ওই পদ্ধতি আর ব্যবহার করা হচ্ছে না। বর্তমানে অত্যন্ত আধুনিকভাবে কম্পিউটারাইজড মেশিনের মাধ্যমে, হ্যাঁ, কি করা হচ্ছে, তেল উৎপাদন করা হচ্ছে, যে সেখানে মানুষের হাতের কোন স্পর্শই প্রয়োজন হচ্ছে না। এখন তুমি যে কোনো একটা পণ্য উৎপাদন করতে গেলে তুমি কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করবা, যে হ্যাঁ নিজের হস্তচালিত মেশিন দিয়ে চালাবা না কম্পিউটার মেশিনের মাধ্যমে করবা, সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। এখন এটা নির্ধারণ করতে হবে কিসের উপর ভিত্তি করে, যে তোমার চাহিদা, তোমার ব্যবসায়িক ক্যাপাসিটি অর্থাৎ ক্ষমতা, তোমার অর্থ, তোমার যন্ত্রপাতির সহজলভ্যতা। এখন যে কেউ চাইলেই তো আর সবকিছু ওই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবে না। কারণ হচ্ছে কি, যে আধুনিক কম্পিউটারাইজ পদ্ধতিতে তুমি উৎপাদন করতে গেলে তোমাকে সেই পরিমাণের ব্যাপক পরিমাণ অর্থের প্রয়োজন, যন্ত্রপাতির প্রয়োজন, হ্যাঁ, যন্ত্রপাতি কিনতে হবে, তারপর সেটা সেট আপ করার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা প্রয়োজন, পর্যাপ্ত দক্ষ লোকবল প্রয়োজন। সবকিছু বিবেচনা করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তোমার আর্থিক ক্ষমতা এবং ব্যবসায়িক ক্ষমতার মধ্যে তুমি কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করলে তোমার কি করা হবে, যে সবচেয়ে কম মূল্যে তুমি পণ্য উৎপাদন করতে পারবা এবং বাজারে প্রতিযোগিতাশীল বাজারের মাধ্যমে ব্যবসা করে টিকে থাকতে পারবা। তো সেই ক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়াটাও কি করতে হবে, এই উৎপাদনশীলতা হ্রাস বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে।
কারণ প্রক্রিয়াটা এক একটা প্রতিষ্ঠান এক এক প্রক্রিয়া উৎপাদন করতে পারে। যে যার প্রক্রিয়াটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে সেই সবচেয়ে কম মূল্যে পণ্য উৎপাদন করতে পারবে এবং সেই বাজারে সবচেয়ে বেশি লাভবান হতে পারবে। তারপর দেখো যে কর্মসংস্থানের সর্বশেষ বিষয়টা যেটা উৎপাদন স্তর। এখন কোন স্তরের উৎপাদনটা নির্ধারণ করা গেলে সবচেয়ে কম মূল্যে পণ্য উৎপাদন করা যাবে সেটা নির্ধারণ করতে হবে আগে। তো আমরা এর আগে একটা ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম উৎপাদনের স্তর কি কি। তার মধ্যে যেটা বলা যায় কাম্য স্তর, একটা কথা স্তর আছে, সেটা হচ্ছে কি যেই স্তরে পণ্য উৎপাদন করলে হ্যাঁ বাজারের চাহিদা সর্বোচ্চভাবে মেটানো যায় এবং সবচেয়ে কম মূল্যে তোমার কি করা পণ্য উৎপাদন করা সম্ভব হয়, সেটা হচ্ছে কাম্য স্তর। এখন কাম্য স্তর বলতে হচ্ছে এরকম একটা স্তর যে স্তরের যে উৎপাদন করা হবে, যে উৎপাদন করা যাবে সর্বোচ্চ এবং সেটা আবার কি করতে বাজারে বিক্রি করা সম্ভব হবে। এখন আমি এরকম একটা স্তর উচ্চ স্তর নির্ধারণ করলাম, কিন্তু আমি শুধু পণ্য উৎপাদন করে যাচ্ছি কিন্তু আমার পণ্যটা বাজারে বিক্রি হচ্ছে না, তাহলে কিন্তু আর এটা কাম্য স্তর হবে না। উচ্চ স্তর উৎপাদন করে আমার লাভ নেই। আমাকে ওই পর্যন্ত স্তরে পণ্য উৎপাদন করতে হবে যে স্তর পর্যন্ত পণ্য উৎপাদন করলে সাথে সাথে বিক্রি করা সম্ভব হবে। কারণ আমাদের উৎপাদনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে কি বিক্রয় যদি করতে না পারে তাহলে উৎপাদন করতে শুধু ঘরে নিয়ে বসে থাকার কোনো মানে হয় না, তাই নয় কি? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? উৎপাদন স্তরটা নির্ধারণ করতে হবে যে কোন স্তর পর্যন্ত আমরা উৎপাদন যদি নির্ধারণ করে থাকি তাহলে ওইটা অনুযায়ী আমাদের কি করতে হবে? উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হবে। এখন আমাদের কোম্পানির প্রোডাক্ট যদি বাজারে ভালো চলে, যত পরিমাণ উৎপাদন করতে পারবে তত পরিমাণ যদি বিক্রি করতে পারি, তাহলে আমাকে ওই কাম্য স্তরের উৎপাদন পর্যন্ত নির্ধারণ করে দিতে হবে যে এত দিনের মধ্যে এই পরিমাণ পণ্য আমাকে কি করতে হবে? উৎপাদন করতেই হবে। তাহলে একটা টার্গেট যখন সেট হয়ে যাবে তখন এটার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে, তোমার ব্যবস্থাপক থেকে শুরু করে কর্মচারী শ্রমিক যারা আছে সবাই একটা তৎপর থাকবে ওই পর্যন্ত উৎপাদন পৌঁছানোর জন্য, যার ফলে যে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, নতুবা উৎপাদনশীলতা বৃদ্ধি নাও পেতে পারে। আচ্ছা, তো এই পর্যন্ত যেগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে কি কর্ম সংক্রান্ত, অর্থাৎ কর্ম কাজ সম্পর্কিত, তাই না? এখন আমরা কিছু আলোচনা করব সেটা হচ্ছে কি প্রথম সম্পদ সম্পর্কিত, অর্থাৎ সম্পদ তো বুঝেই মানে কি মানি অ্যাসেট। আচ্ছা, সম্পদের মধ্যে যেটা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে কি যে কারিগরি উপাদান। আচ্ছা, কারিগরি উপাদান বলতে কি বোঝায়? কারিগরি উপাদান বলতে যে সমস্ত বিষয় নিয়ে আমরা কার্যক্রম করে থাকি, যেমন ধরো যন্ত্রপাতি, যে যান্ত্রিকরণ, কারিগরি জ্ঞান, কাঁচামালের গুণগত মান, উৎপাদনশীলতার উপর মারাত্মকভাবে প্রভাব বিস্তার করতে পারে। না, কি বললাম? প্রথমে হচ্ছে কি তোমার শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে যান্ত্রিকরণের মাত্রা, অর্থাৎ কি পরিমাণ যন্ত্র তুমি সেখানে ব্যবহার করছো। যত বেশি যন্ত্রের ব্যবহার করা হবে তত বেশি এটি অটোমেটেড হবে, তত বেশি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, কারণ আমরা জানি মানুষের ক্লান্তি থেকে যন্ত্রের ক্লান্তি নেই। এই জন্য যে অনেক প্রতিষ্ঠান এখন আধুনিক যুগের বিভিন্ন প্রতিষ্ঠান এখন মানুষ নিয়োগ দেয় কম, সেখানে যন্ত্রের ব্যবহার করে বেশি। হ্যাঁ, ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমাদের নরসিংদীর হচ্ছে কি একটা তোমার তাঁত শিল্পের উন্নত একটা জেলা ছিল একটা সময়, এখনো আছে, তবে আগের মতো তাঁত শিল্প বর্তমানে আর নেই। তো একটা সময় ছিল আমাদের নরসিংদী জেলার প্রত্যেকটা গ্রামের ঘরে ঘরে হস্তচালিত তাঁত শিল্প ছিল। তাঁতের সেখানে তোমার শাড়ি, লুঙ্গি, গামছা এগুলো কি হতো? উৎপাদিত হতো হস্তচালিত। অর্থাৎ আমি নিজেও দেখেছি যে যারা শ্রমিক তারা কাজ করতে এইভাবে, ওই যে কিবার আমরা বলতাম যে কলবেন নেই, হ্যাঁ, ওইটার মাধ্যমে তারা সারাদিনে 1 থেকে 2টা লুঙ্গি তারা করতে পারতো, উৎপাদন করতে পারতো, বুনতে পারতো। তো আস্তে আস্তে এই হস্তচালিত মেশিনগুলা বিলুপ্ত হয়ে গেল। কারণ হচ্ছে কি একটা শ্রমিক দিনে 2টা লুঙ্গি উৎপাদন করলে তার বেতন দিয়ে যে পরিমাণ বেতন দিতে হবে সেটা দিয়ে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়। যার ফলে চলে আসলো কি তোমার হচ্ছে
মেশিন চালিত পাওয়ার লুম বলা হয় যেটাকে পাওয়ার লুম। পাওয়ার লুমের মধ্যে দেখা গেল কি বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে, হ্যাঁ, সারাদিন মেশিন চালাতে পারতেছে, সারাদিন মানে ব্যাপক বাম্পার উৎপাদন করা হয় এটাকে, যে সেখানে 100 শ্রমিক একদিনে যে পরিমাণ লুঙ্গি উৎপাদন করতে পারতো, লুঙ্গি শাড়ি যাই বলো না কেন, যা উৎপাদন করতে পারতো, সেখানে 10টা মেশিন, হ্যাঁ 10টা মেশিন ওই 100 লোকের উৎপাদন এর থেকে দ্বিগুণ 3 গুণ বেশি উৎপাদন করে ফেলছে প্রতিদিনে। যার ফলে দেখা যাচ্ছে কি যে মানুষ কম হয়ে গেল, শ্রমিক কম লাগলো, মেশিনের ব্যবহার বেশি হলো, যার ফলে দেখা গেল যে উৎপাদনশীলতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে গেল। তো এই কারণে যে কি পরিমাণ যন্ত্র তুমি ব্যবহার করবা, যত বেশি যান্ত্রিক হবে একটা প্রতিষ্ঠান, তত বেশি সেখানে উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি। তারপর হচ্ছে কি কারিগরি জ্ঞান থাকতে হবে। কারিগরি জ্ঞান, যন্ত্র কিনলেই তো হবে না, ওই যন্ত্রটাকে ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণ কারিগরি জ্ঞান থাকতে হবে। আমি একটা মেশিন কিনলাম, এটা অ্যাপ্লাই করার জন্য, আমি চালানোর জন্য আমার কি জ্ঞান নেই, আমি কিভাবে চালাবো সেটাই জানি না, ছোটখাটো প্রবলেম দেখা দিলে আমি তো সারতে পারবো না, তাহলে তো আর হবে না। তাহলে সাথে সাথে কি করতে হবে, যে কারিগরি উপাদানের সাথে কি বলতে কি পরিমাণ যন্ত্র ব্যবহার, কি পরিমাণ মেশিনের ব্যবহার করা হবে, কি পরিমাণ কারিগরি জ্ঞান তার মধ্যে উপস্থিত রয়েছে, এবং কাঁচামালের গুণগত মান, এই বিষয়গুলো হচ্ছে কি প্রথমে কারিগরি উপাদানের মধ্যে পড়বে। তারপর হচ্ছে যেটা 2 নম্বরে অর্থ। অর্থ মানে কি, মানি মানে টাকা। কাঙ্ক্ষিত উৎপাদনশীলতা অর্জনে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা পাওয়া না গেলে এর উৎপাদনশীলতা নিশ্চিত করা সম্ভব হবে না। অর্থাৎ আমি চাচ্ছি যে সর্বোচ্চ মাত্রার উৎপাদনশীলতা নিশ্চিত করতে, এখন উৎপাদনশীলতা নিশ্চিত করতে গেলে উৎপাদনশীলতার সাথে যে সমস্ত বিষয়গুলো জড়িত সেগুলো তো আমাকে ম্যানেজ করতে হবে, তাই নাকি? তো আমাকে যদি বলা হয় যে উৎপাদনশীলতা বাড়াইতে হবে অনেক বেশি, কিন্তু উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমাকে কি কি করতে হবে, ভালো মানের পণ্য মেশিন লাগবে, ভালো মানের পণ্য লাগবে, ভালো দক্ষ লোকবল লাগবে, হ্যাঁ, বা ভালো পরিবেশ লাগবে। এখন আমাকে পরিবেশ ভালো দেওয়া হলো না, যন্ত্রপাতি দেওয়া হলো ভাঙাচোরা, লোক দেওয়া হলো অদক্ষ, কাঁচামাল দেওয়া হলো কি যে গুণগত মানের নয়, তাহলে কি আমার দ্বারা এই উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব? অবশ্যই না, কোনোভাবেই সম্ভব না। এখন এই যে বিষয়গুলোকে যদি তুমি সঠিকভাবে সঠিক জিনিসগুলো পেতে চাও, তাহলে তোমার কিসের প্রয়োজন? অবশ্যই অর্থের প্রয়োজন। টাকা ছাড়া তো তুমি প্রয়োজনীয় জিনিস উৎপাদনের উপকরণগুলোকে মানসম্মত উৎপাদন তুমি সংগ্রহ করতে পারবে না। এই জন্য যে একটা প্রতিষ্ঠানের অর্থ তার উৎপাদনশীলতার উপর সরাসরি প্রভাব বিস্তার করে থাকে। হ্যাঁ, যে সমস্ত প্রতিষ্ঠানের অর্থের কোনো সমস্যা নাই, তারা চাইলেই যখন তখন নতুন নতুন মেশিন আনতে পারে, নতুন নতুন যন্ত্রপাতি কি করে ইম্পোর্ট করতে পারে বা নিজেরা তৈরি করতে পারে, বিদেশ থেকে কি হাইলি এডুকেটেড বা হাইলি টেকনিশিয়ান তারা হায়ার করে নিয়ে আসে, যার ফলে তাদের কি হয় যে প্রতিষ্ঠানগুলো কি হয় দিনে দিনে উত্তরোত্তর ভালো করতে থাকে, উৎপাদনশীলতাকে তাদের সর্বোচ্চ মাত্রায় নিয়ে যায়। প্রতিযোগিতাশীল বাজারের মাধ্যমে তারা কি করতে পারে, অন্যদের থেকে এগিয়ে থেকে নিজেদেরকে মার্কেট শেয়ার গেইন করে থাকে। তাহলে অর্থ আমাদের এই কি বলে যে উৎপাদনশীলতার উপর একটা সরাসরি প্রভাব বিস্তার করে থাকে। যার যত টাকা বেশি তার তত ক্ষমতা বেশি, তার তত বেশি সবকিছু বেশি তার, তাই না? ওকে, তারপরে আসো যে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল অর্থাৎ আমি উৎপাদন করতে গেলে, যে কোনো ধরনের পণ্য উৎপাদন করতে গেলে আমাকে কি লাগবে? কাঁচামাল লাগবে। কাঁচামাল বলতে শুধুমাত্র কি যে আমরা হাট বাজারে যে কাঁচামাল বুঝি, যে সবজি কেনাকে যারা বলে কাঁচামালের ব্যবসা করে, আমরা বলি না, এখানে কিন্তু কাঁচামাল বলতে শুধুমাত্র ওই যে সবজি বিক্রি থেকে বোঝানো হয়নি। কাঁচামাল বলতে ওইটাকেই বোঝানো হয়েছে যা উৎপাদন করতে যে তার প্রয়োজন হয়। যেমন আমি শার্ট তৈরি করতে হলে আমার প্রথমে কাঁচামাল কি, এখানে সুতা। সুতা তৈরি করতে হলে প্রথমে কাঁচামাল কি? তুলা বা মন্ড, ঠিক না? আবার আমি যদি বলি যে মার্কার উৎপাদন করতে হলে মার্কারের কাঁচামাল কি?
হ্যাঁ, মার্কারের কাঁচামাল হচ্ছে কি কালি, প্লাস্টিক, তাই না? হোয়াইট বোর্ডের কাঁচামাল কি? হোয়াইট বোর্ডের কাঁচামালকে বোর্ড লাগবে, উপরে সাদা পেপার লাগবে, অ্যালুমিনিয়াম লাগবে, এটসেট্রা। অর্থাৎ কোনো কিছু উৎপাদন করতে হলে যে জিনিসটার প্রয়োজন হয়, যেটাকে রূপান্তরিত করে, হ্যাঁ, যেই কাঁচামালটাকে, যে জিনিসটাকে রূপান্তরিত করে তোমার কাঙ্ক্ষিত পণ্য উৎপাদন করা হয়, ওইটাকে বলা হয় ওইটা কাঁচামাল। ঠিক আছে? এখন তুমি যদি উন্নত মানের পণ্য উৎপাদন করতে চাও তাহলে অবশ্যই তোমার উন্নত মানের কাঁচামাল ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমরা সবকিছু যাই কিছু কিনতে যাই না কেন, বলি যে এটা ভালো, এটা ভালো না, এটা ভালো জিনিস দিয়ে বানাইছে, এটা খারাপ জিনিস দিয়ে বানাইছে, বলি না? ওই যে ভালো জিনিস খারাপ জিনিস যেটা বলি না কেন, এটা মানে ওটা কাঁচামাল। ঠিক আছে? এখন তুমি যদি মিষ্টি আম দিয়ে জুস বানাও, মিষ্টি হবে, জুসটা কি হবে? মিষ্টি। আবার যদি কি টক আম দিয়ে বানাও তাহলে কি হবে? টক। তো জুসের তো কোনো দোষ নাই, দোষটা কিসের? কারণটা হচ্ছে কি ওই আমের, ঠিক না? এখন বলতে পারো সাথে চিনি দিলেই তো হয়। ওকে, হ্যাঁ, চিনি দাও, চিনি দিলে তো মিষ্টি হবে, না দিলে কি মিষ্টি হবে? চিনি না দিলে যদি ভালো মিষ্টি আম দিয়ে বানাও তাহলে জুস মিষ্টি হবে, আর চিনি না দিলে যদি টক আম দিয়ে জুস বানাও তাহলে ওই জুসটা কি হবে? টক হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কাঁচামাল তুমি যদি ভালো দাও, প্রোডাক্ট ভালো আসবে। কাঁচামাল যদি খারাপ হয়, প্রোডাক্ট কি আসবে? খারাপ আসবে। ওকে, তাহলে আমরা বলতে পারি। আর উৎপাদনশীলতার সাথে ব্যবহৃত কাঁচামালের মানে সম্পর্কটা কি? তাহলে সম্পর্কটা হচ্ছে দেখো, উৎপাদনশীলতা বলতে হয় যে কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার, ঠিক না? তুমি মনে করো 10 কেজি আম ক্রয় করছো, 10 কেজি আম থেকে সাধারণত তোমার কি 100 প্যাক তোমার জুস তৈরি হবে। এখন যদি আমগুলো ভালো হয়, ঠিক আছে, তাহলে তোমার 100 প্যাক আম জুস তোমার উৎপাদন করা সম্ভব হবে। কিন্তু আম যদি কেনার সময় তুমি দেখে না কিনতে পারো, আমে যদি কি থাকে, পচা থাকে, ঠিক আছে, পোকা থাকে, তাহলে কি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে? অবশ্যই হবে না। এই জন্য কি এই কাঁচামালটাও কি উৎপাদনশীলতার উপর সরাসরি প্রভাব বিস্তার করে থাকে। কারণ হচ্ছে ভালো কাঁচামাল হলে ভালো উৎপাদন হবে, কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব হবে। আর কাঁচামাল খারাপ হলে ভালো উৎপাদন হবে না, পণ্যের কোয়ালিটিও সম্ভব হবে না, কাঙ্ক্ষিত উৎপাদনের মাত্রাও অর্জন করা সম্ভব হবে না। ওকে, আচ্ছা, তারপরে আমরা যে বিষয়টি নির্ণয় করতে হচ্ছে সম্পদ সংক্রান্ত বিষয় তিনটা, যে কারিগরি উপাদান, অর্থ এবং কি ব্যবহৃত কাঁচামাল। তারপরে যে বিষয়টা আমরা আসি যে পরিবেশগত বিষয়। ঠিক আছে, পরিবেশগত বিষয়ের মধ্যে যেটা আছে যে প্রথমে হচ্ছে কি তোমার প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদান বলতে কি বোঝায়? হ্যাঁ, আমি একটু ছোট করে লিখে দিই এখানে। ওকে, হ্যাঁ, প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদান বলতে কি বোঝায়? প্রকৃতি হতে প্রাপ্ত যে উপাদান সেগুলোকে বলা হচ্ছে কি তোমার প্রাকৃতিক উপাদান। যেমন ধরো এখানে প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থান, জলবায়ু, হ্যাঁ, এর অন্তর্গত। মানে কি যে ভৌগোলিক অবস্থান, কোন এলাকায় এই প্রতিষ্ঠানটা অবস্থিত সেটা যেমন আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে সকল দেশের জলবায়ু একরকম নয়, হ্যাঁ, আবহাওয়া একরকম নয়, অবস্থান একরকম নয়। কারণ হচ্ছে কি আমাদের দেশের যেরকম যখন গরম হয়, অন্য দেশে তখন শীত। ঠিক আছে, আমাদের দেশের হচ্ছে তোমার কি যে ভূখণ্ডের সাথে অন্যান্য দেশের ভূখণ্ড নাও মিলতে পারে। আমাদের দেশে তো সব সমতল, অন্য দেশের পাহাড়, ঠিক আছে, বরফখণ্ড, সবকিছু একটু ভৌগোলিক অবস্থানের উপর অনেকটা বেশি নির্ভর করে থাকে, অনেকগুলা ব্যতিক্রম হয়ে থাকে। এরকম ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের দেশ হচ্ছে তোমাকে এশিয়া মহাদেশে একটা নাতিশীতোষ্ণ, না শীত না গরম অঞ্চলে অবস্থিত। আবার ধরো অস্ট্রেলিয়া মহাদেশ, ঠিক আছে, শীত প্রধান দেশ, নিউজিল্যান্ড কিংবা ইউরোপ শীত প্রধান দেশ। আমাদের দেশে যখন গরম তখন সেখানে কি সেখানে তাপমাত্রা থাকে -2 ডিগ্রি 3 ডিগ্রি, যেখানে আমাদের দেশের তাপমাত্রা যদি আমরা 20 ডিগ্রি নিচে আসে তখনই মনে হয় আমরা হাড় কাঁপা শীত। আর সে সমস্ত দেশে মাইনাস মানে 20 তো যাই,
20 ডিগ্রি তো যাবেই যাবে, আরো -10, 5, 2 এরকম ডিগ্রি চলে আসে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে। তাহলে তো ওই সমস্ত দেশের প্রাকৃতিক উপাদানের সাথে আমাদের দেশের প্রাকৃতিক উপাদান কোনোভাবেই মিলবে না। তো প্রাকৃতিক উপাদানের মধ্যে যে বিষয়গুলো থাকে, যে ভৌগোলিক অবস্থান, তারপর হচ্ছে কি যে জলবায়ু, এবং হচ্ছে কি তোমার প্রাকৃতিক সম্পদ। তো প্রাকৃতিক সম্পদ হচ্ছে কি সব দেশে সব ধরনের সম্পদ সমানভাবে পাওয়া যায় না। যেমন আমাদের দেশে কোনো ধরনের স্বর্ণের খনি নেই, কিংবা হীরার খনি, কিংবা ভালো তেলের খনিও নাই। আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ বলতে আছে কি প্রাকৃতিক গ্যাস আছে, কয়লা, তাও পরিমাণ কম। তারপরে হচ্ছে কি, তো এই এক একটা দেশের প্রাকৃতিক সম্পদ এক এক রকম হওয়ার কারণে তাদের শিল্পের ধরন কি এক একটা দেশে এক এক রকম হয়ে থাকে। যেই দেশে যে প্রাকৃতিক সম্পদ বেশি পাওয়া যায়, ওই ধরনের ওইটা সম্পর্কিত ওই শিল্প প্রতিষ্ঠানগুলো ওই দেশে বেশি পরিমাণ কি হয়ে থাকে, প্রতিষ্ঠিত হয়ে থাকে। ঠিক আছে। তো প্রাকৃতিক উপাদানগুলো প্রকৃতির এই পরিবেশের উপর, অর্থাৎ উৎপাদনশীলতার উপর তোমার ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে। আচ্ছা, তারপরে আসি যে সরকারি বিধিবিধান। সরকারি বিধিবিধান বলতে বোঝানো হয় যে একটা দেশের, রাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে সরকার যে সমস্ত নিয়ম কানুন বা আইন কানুন প্রণয়ন করে থাকেন, ওই সমস্ত আইন কানুনের বিষয়। যে এখন একটা দেশকে বা উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হলে ওই দেশের উৎপাদন সম্পর্কিত যে সমস্ত আইন বা বিধি বা নিয়ম রয়েছে, সেগুলোকে মেনেই উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হবে। এখন প্রত্যেক দেশের সরকারি তার পরিবেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, যে উৎপাদন করতে পারবা ঠিক আছে, কিন্তু পরিবেশে যাতে কোনো ধরনের ক্ষতি না হয়। যেমন পরিবেশের সাথে মিশে যে এরকম কোনো ক্ষতিকারক পদার্থ যেন কি হয় নির্গত না করা হয়। যদিও আমাদের মতো বাংলাদেশের মতো দেশে এগুলা খুব একটা মানা হয় না, তারপরেও যে সরকারি বিধিবিধান খাতা কলমে কিন্তু বাংলাদেশের আইন কানুন অত্যন্ত অনেক কড়াকড়ি আইনি বাংলাদেশে প্রচলিত রয়েছে। হ্যাঁ, যদি এগুলা এই সরকারি বিধিবিধান গুলা, যেমন ধরো প্রতিষ্ঠানের বর্জ্য পদার্থ খোলা নদীতে ফেলা যাবে না, ঠিক আছে, তারপর হচ্ছে কোন কোন জায়গায় কি কি ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যাবে, যেমন আবাসিক এলাকার মধ্যে কোন ধরনের কেমিক্যাল প্রতিষ্ঠান থাকা যাবে না। হ্যাঁ, শিল্প প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠা করার জন্য সাধারণত শিল্প এলাকা, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল জোন, তারপর হচ্ছে যে বলা হয় যে কি ইপিজেড, ঠিক আছে, এক্সপোর্ট প্রসেসিং জোন, অর্থাৎ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, এগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে। বেসিক শিল্প নগরী, এগুলো প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা শহরে এগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে কোন কোন এলাকার মধ্যে কোন কোন জায়গায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হবে। কারণ হচ্ছে কি, শিল্প প্রতিষ্ঠানের নির্গত ধোঁয়া মানুষের বসবাসের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এই কারণে যে সরকার বিভিন্ন যে এলাকার মধ্যে, গ্রাম অঞ্চলে কিংবা আবাসিক এলাকার মধ্যে, কিংবা হচ্ছে কি কৃষি জমিদের মধ্যে কি কি শিল্প এলাকা স্থাপন করা যাবে না, যেমন ইট ভাটা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কৃষি জমিতে স্থাপন করতে অনুমতি দেওয়া হয় না। তো এই সরকারি বিধিবিধান গুলো কি উৎপাদনশীলতার উপর অনেকটা প্রভাব বিস্তার করে থাকে। তারপর হচ্ছে কি একটা মানে বিন্যাস ব্যবস্থা। বিন্যাস ব্যবস্থা বলতে বলতে যে একটা প্রতিষ্ঠানের মধ্যে তার কর্মচারী, তার শ্রমিক, তার মেশিন, হ্যাঁ, ব্যবস্থাপনীয় টুলস, এগুলোর ব্যবহার, এগুলোর বিন্যাস কোনটা কোন জায়গায় কোন অবস্থানে স্থাপন করা হয়। ঠিক আছে। এখন প্রতি উৎপাদন কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা জানি একটা স্টেপ বাই স্টেপ, একটা কাজের পরে আরেকটা কাজ, একটা কাজের পরে আরেকটা কাজ, হ্যাঁ, যেমন স্টেপ বাই স্টেপ কাজগুলো সম্পন্ন করতে হয়। এখন স্টেপ বাই স্টেপ কাজগুলো সম্পন্ন করতে গেলে ওই মেশিন গুলা, ওই লুপ গুলাকে ওই স্টেপ বাই স্টেপ সাজাতে হবে, যাতে এলোমেলো না হয়। যদি আমি একটা জিনিস মনে করি যে একটা শাড়ির উৎপাদনের কথাই বলি, তো শাড়ির উৎপাদন যদি একটা এরকম প্রতিষ্ঠান হয়ে থাকে যারা তৈরি পণ্য
তৈরি পণ্য শুধুমাত্র করে থাকে, যে তারা কাপড় থেকে শুধুমাত্র শার্ট তৈরি করে। হ্যাঁ, তো তাদের প্রসেসটা কি হবে? তো প্রথমেই তাদের থাকবে যে কি পারচেজ ডিপার্টমেন্ট, যে কি করবে, তোমার পণ্য ক্রয় করবে, শুধুমাত্র কাপড় ক্রয় করবে, থান কাপড় ক্রয় করবে। তো থান কাপড় ক্রয় করার পরে সেটা ঢুকাইতে হবে কোথায়? গোডাউনে। তো প্রথমে গোডাউন থেকে যাবে কার কাছে? যে কাটিং করবে, কাপড়টা যে কাটবে। তো যে কাটবে, কাটার পরে সেটা কি করতে হবে? সেলাইয়ের কাছে। তো গোডাউনের পাশে প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে কি কাটিং, তারপর থাকবে কি সুইং। ঠিক আছে, সুইং মানে কি সেলাই। তো সুইং এর পরে থাকবে সেটা হচ্ছে কি তারপর রং করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ডাইং। তো তারপর স্থাপন করতে হবে ডাইং। তো ডাইং এর পরে যেটা থাকতে হবে সেটা হচ্ছে কি যে ফিনিশিং। ফিনিশিং এর পরে যেটা হবে তোমার আয়রন, যেটা করে লন্ড্রি। ঠিক আছে, তারপর আসবে কি প্যাকেজিং। তারপরে আসবে তোমার হচ্ছে কি আউটার, অর্থাৎ এক্সটার্নাল গোডাউনে যেটা চলে যাবে, তৈরি পণ্যের গোডাউনের কাছে চলে যাবে। তো এইভাবে একটা কাজের পর একটা কাজ, একটা কাজের পর একটা কাজ যেরকম করতে হবে, ঠিক এভাবে কোন কাজের পরে কোন কাজ করতে হবে ওইটার মেশিন গুলো আস্তে আস্তে স্থাপন করতে হবে ওইভাবে। এখন বিন্যাসটা যদি এরকম সুচারুরূপে তৈরি না করা হয়, যাতে কাজটা কি করা হয় অল্প সময়ে, দ্রুত সময়ে কি করা যায়, সম্পন্ন করা যায়, তাহলেই কি তোমার কি করা যাবে যে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আর যদি বিন্যাস ব্যবস্থার মধ্যে সমস্যা থাকে, বিশৃঙ্খল বিন্যাস ব্যবস্থা হয়ে থাকে, ঠিক আছে, যথাস্থানে যথা মেশিন যন্ত্রপাতি স্থাপিত না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার উৎপাদনশীলতা অর্থাৎ উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। এবং সর্বশেষ যেটা কি বলা হয় সেটা হচ্ছে কি কার্য পরিবেশ। কার্য পরিবেশ বলতে যে পরিবেশে থেকে শ্রমিক, কর্মচারী বা উৎপাদনের সাথে জড়িত ব্যক্তি বা মানুষজন কাজটা সম্পন্ন করবে, সেই কর্ম পরিবেশটা যদি অনুকূল না হয়, মানুষের ওয়ার্কিং এনভায়রনমেন্টটা যদি কি তার জন্য সুইটেবল না হয়, সে যদি সেখানে কাজ করে কমফোর্ট ফিল না করে, সে যদি একটা মানুষ কাজ করতেছে তার ভালো একটা পরিবেশ নাই, সেখানে ফ্যান নাই কিংবা এসি নাই কিংবা ভালো আলো, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নাই, তখন সেখানে কিন্তু সে কাজ করে কি করবে, আরাম পাবে না, সারাক্ষণ তার মধ্যে বিরক্তি চলে আসবে এবং তার যে কর্ম ক্ষমতা আছে, কর্মক্ষমতা কিংবা কর্ম দক্ষতা সে কিন্তু পুরোটা সেখানে প্রয়োগ করতে পারবে না। সে অন্য কিছুতেই ব্যস্ত থাকবে, আরে কারেন্ট নাই, ফ্যান নাই, হ্যাঁ, কাজ ভালো কাজের জন্য পরিবেশ নাই, রেস্ট নেওয়ার সুযোগ নাই, একটু আলো বাতাসের সুযোগ নাই, পানি খাওয়ার সুযোগ নাই, এই ধরনের যদি এখন যত ধরনের কি এখানে অবস্টাকলস থাকবে, তত বেশি তার কর্মদক্ষতা কি করবে, লোপ পাবে। আর কর্মদক্ষতা যদি লোপ পায়, উৎপাদনশীলতা মারাত্মকভাবে কি হবে, প্রভাবিত হবে। তাহলে বুঝতে পেরেছো যে আমরা উৎপাদনশীলতার উপর যে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি, যে আমরা তিনটা ভাগে ভাগ করে নিলাম। প্রথমে যে কর্ম সংক্রান্ত বিষয়, সম্পদ সংক্রান্ত বিষয়, পরিবেশ সংক্রান্ত বিষয়। তো কর্ম সংক্রান্ত বিষয়দের মধ্যে কর্মীদের দক্ষতা, ব্যবস্থাপকীয় উপাদান, উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন স্তর। সম্পদ সংক্রান্ত মধ্যে বলা হইল যে কারিগরি উপাদান, অর্থ এবং কি যে ব্যবহৃত কাঁচামাল। তারপরে এখানে পরিবেশগত বিষয়ের মধ্যে আলোচনা করলাম প্রাকৃতিক উপাদান, সরকারি বিধিবিধান, বিন্যাস ব্যবস্থা এবং কি কার্য পরিবেশ। তো আমি আশা করি এই বিষয়গুলা যে আলোচনা করলাম তোমরা যদি মনোযোগ দিয়ে আলোচনা করে শুনে থাকো, তাহলে আমি আশা করি যে তোমাদের এই বিষয়টাতে খুব বেশি সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি পরের ক্লাসে সমাধান দেব। তো আমরা দেখা হবে অন্য কোনো ক্লাসে, পরের ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।